কিছু বিষয় আসলে একটু ব্যক্তিগত থাকাই ভালো। কষ্ট নাই, কারো দুঃখ নাই, এটা হতেই পারে না। এই এলাকায় দুইটা জিনিস খুবই বিখ্যাত, একটা আমার নাম, আরেকটা আমার রাগ। ঈদের এই আবহে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন কালের ঈদ আড্ডায়। আর প্রতিবারের মতোই আপনাদের সঙ্গে আছে আমি শালীন। ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে আজ আমার সঙ্গে আছেন হাজারো মেয়ের ক্রাশ, হাজারো না আমি বলবো লক্ষ মেয়ের ক্রাশ, হার্টথ্রব হিরো, গুড লুকিং এবং আমার ভীষণ পছন্দের অভিনেতা সজল নূর। ভাইয়া কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দরভাবে আমি চিন্তা করেছিলাম যে আমি বোধহয় ইন্ট্রো দেওয়ার সময় আমার অনেক বেশি ফামলিং হবে, যেহেতু মানে থাকে না যে ছোটবেলার ক্রাশ যখন পাশে বসে থাকে, সামনে বসে থাকে, তখন অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায়। যদি উল্টাপাল্টা হয়ও ভাইয়া, আগে থেকে সরি। এখন বলেন ভাই, কেমন কাটছে ঈদ? আলহামদুলিল্লাহ, গোয়িং গুড। একটা বিষয় হয় যে আমরা তো আসলে সবাই খুব পরিবার ভিত্তিক মানুষ, এবং এখন দেখা যায় সবাই খুব মাল্টিটাস্ক করতে হয় সবাইকে। তো একটা এই সার্টেন টাইম আসলে একসঙ্গে সবাই হবার যে একটা সুযোগ তৈরি হয়, তো আলহামদুলিল্লাহ সব মিলে খুব ভালো। আচ্ছা, সালামি দেয়া হয়েছে? হ্যাঁ, এটাই কষ্টের। আগে খুব পেতাম, এখন তো দেখা যায় দিতে হয় বেশি। আমার কাছে কখনো কি হয়েছে যে কেউ জোর করে সালামি নিয়েছে আপনার কাছ থেকে? প্রচুর প্রচুর, এবং আমিও খুব এই ব্যাপারে ওই ফান গেমটা মজা লাগে, যে কিনা আসলে নেবেই তাকে কত ঘোরানো যায়। ও, কিন্তু শেষ পর্যন্ত কি দেওয়া হয়? ওটা দিতেই হয়। ওকে, তাহলে আমাদের একটা চান্স তো আছে না? নিতে পারবো তো? আবারও আছে, হ্যাঁ, সালাম করতে হবে কিন্তু সর্বসময়। না অবশ্যই আমি সালাম করবো, কোনো সমস্যা নেই। সালামি নেওয়ার জন্য সালাম করাই লাগে। আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে দিই ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদের মধ্যে পার্থক্য কি? একেবারে আকাশ পাতাল তফাৎ। এখন যেমন ছোটবেলার ঈদের অনেক ছোট ছোট জিনিসের মধ্যে অনেক বেশি আনন্দ হতো। দেশের বাইরে বড় হওয়া, কিন্তু ওই যে ছুটিতে দেখা যেত নানাদের বাসায় এসে আমরা উঠতাম সবাই, এবং মোটামুটি একান্নবর্তী পরিবার বলা যায় নানাদের বাড়ির ওখানে। একদম খালা, খালু, মামা, মামি সবাই একসঙ্গে, এবং প্রত্যেকটা মোমেন্ট খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যেত। এবং ছোট ছোট জিনিসে যেমন যে সালামির বিষয়টা তৈরি হতো, ঈদে যেটা আসতো, এবং সেটা আমরা সবাই লাইন ধরে নিতাম। এবং আমার মনে আছে আমরা ছিলাম তখন 13 জন কাজিন, এবং শুরু থেকে শেষ পর্যন্ত বয়স যেটা সবচেয়ে বড় সেটা সামনে, এবং সবচেয়ে ছোট যেটা সেটা সবচেয়ে পিছনে। এবং আমি মাঝামাঝি একটা জায়গায় পড়তাম, এবং দেখা যেত আমি সালামিটা ওই ছোটদের দলে পেতাম, কম হতো ওটা। ওটা না খুব মন খারাপ হতো সবসময়, যে কবে সামনের দিকে যাব, কবে। তো ও সময়ের বিষয়টা ছিল এরকমই, যে যেটাই আসতো ওটার মধ্যে যে সে কি আনন্দ, সে যে কি ফুর্তি, শপিং থেকে শুরু করে। এখন কিন্তু ওই বিষয়টা না। এখন কিন্তু মনে হয় নিজের জন্য কিছু করার চাইতে আরেকজন, পরিবারের একজন যখন খুব সুন্দরভাবে, হয়তো এই যে যেমন আমার মা, ওনার জন্য যেই কাপড়টাই কেনা হয়, সেটা যদি একটা তাঁতের শাড়িও হয়, উনি ঈদের দিন সকালবেলা ওটাই পরেন। তো ওটা দেখার যে কি আনন্দ, সেটা মায়ের চোখে, বাবার চোখে হাসি দেখার আনন্দটা, যে না ছেলে দিয়েছে, সেই জিনিসটা পরেও সেও তো আনন্দ পায়। বলেন, আমি দেখলাম খুব বলেন, মানে সারা দিন ব্যাপী বলেন। এটা তো আর উনি জানেন না, যেটা আমি খুব এনজয় করি, আমি খুব পছন্দ করি এই বিষয়টা। কিন্তু আমার মাথায় এটা থাকে যে জিনিসটাই কেনা হয়, আমরা 3 ভাই বোন, তো দেখা যায় সামহাও আব্বা এবং মা, আম্মা ওটা পড়েন, ওটা দিয়ে শুরু করেন। তো বাবা মা কখনো বলে না যে আর কত ভাই বোন আর আমাদেরকে দিবি, এবার একটা বিয়ে কর, বউকেও দে, আমরা দেখতে চাই তোকে 1 থেকে 2 জন বলেন, এবং আমি সবার মতোই বলি যে জানাবো। আর কত সিঙ্গেল, আর কত একা একা ঈদ। আমি তো কিছুই বলছি না, আমি তো বলছি আমি জানাবো। কবে জানাবো? সেই আমি শুরু থেকেই, যখন থেকে আমি জানি যে আপনাকে আমার পছন্দ, আমি ফিল করি, তখন থেকে আমি শুনছি জানাবো জানাবো জানাবো। না ভালো, আপনি যতদিন সিঙ্গেল থাকবেন আমার জন্য। আমি কিন্তু একবারও বলি নাই যে আমি সিঙ্গেল, আমি এটাও বলি নাই যে আমি ম্যারিড, বলেছি আমি জানাবো। আচ্ছা, তার মানে রিলেশনশিপে আছেন, আমি জানাবো। এটাও জানাবেন রিলেশনশিপে আছেন কি না? আমার মনে হয় কয়েকটা বিষয় খুব পরিষ্কার করেই বলি। কিছু বিষয় আসলে একটু ব্যক্তিগত থাকাই ভালো। সেটা নিয়ে আসলে আমি খুব, মানে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চিত হয়, এটা আমার একদম পছন্দ না, একেবারে সত্যি। এবং যিনি আসবেন, যিনি আছেন, তো তিনি হয়তো এই জগতের নাও হতে পারেন, তো তারটা তার মতোই থাকুক।
আচ্ছা, এবার আমরা একটু সিনেমার জগতে ফিরে আসি। প্লিজ। ঈদের কি কি কাজ ছিল আপনার, আর কি কি রিলিজ হচ্ছে বা কি অবস্থা যাচ্ছে? ঈদের জন্য ছবি রেডি ছিল, কিন্তু আসলে সময়টা খুব স্বল্প। আমরা আসলে গানের কাজ শেষ করতে পারিনি, যে কারণে এবারের ঈদে আসলে কিছুই নিয়ে আসছি না। এবার আসছি ইনশাল্লাহ পরবর্তী ঈদটাতে, কোরবানি ঈদে ইনশাল্লাহ আসবো। আচ্ছা, আপনার প্রথম কাজ অপু বিশ্বাসের সাথে ছিল, মানে এবারে ঈদের জন্য। তো কেমন এক্সপিরিয়েন্স ছিল অপু বিশ্বাসের সাথে কাজ ভীষণ করতে? ভালো, এবং আমি খুবই অবাক হয়েছি যে ভীষণ সিনসিয়ার একজন মানুষ। আমি একটু আলসা। উনি উনি একেবারে সকাল 8:30টায় রেডি, এবং ওনার অংশের কাজ এত সুন্দরভাবে উনি শেষ করলেন। আমার ভীষণ ভালো লেগেছে বিষয়টা। একজন সিনিয়র মানুষ এত সংখ্যক ছবি করেছেন, এবং একবারের জন্য মনে হচ্ছিল না যে আমরা প্রথমবারের মতো কাজ করছি। এবং অনেক কঠিন কঠিন দৃশ্য, মানে একদম সহজ স্বাভাবিক দৃশ্যগুলো না, শুধু রোমান্টিক দৃশ্য না। গল্পটা যখন আসবে সবার সামনে সবাই বুঝতে পারবে। আপনি তো বুবলির সাথেও কাজ করেছেন এবারে ঈদের জন্য, যেটা রিলিজ হবার কথা ছিল। তো সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল বুবলির সাথে কাজ করার? ওটাও ভালো, ওটাও ভালো। ওটা খুব রিমোট একটা জায়গায় গিয়ে আমরা কাজ করেছিলাম, যেখানে বন্য হাতির আক্রমণ সত্যি হয়। এবং আমরা তো প্রায় 2-3টা লটে আমাদেরকে কাজটা করতে হয়েছে। হয় না, এবং যারা যে প্রশংসার দাবিদার তাদের সেই প্রশংসাটা আসলে করতেই হয়। এমনও হয়েছে যে রাত 3টা-4টা পর্যন্ত শ্যুট করছি, আমি দেখেছি যে ওনার মুখে কোনো উফ নাই। এবং যেই জায়গায় আমরা শ্যুট করছি এমনও হয়েছে যে একটা কালভার্টের উপর শ্যুট করছিলাম, তো ওখানে আশপাশে যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে আর 1 কিলোমিটারের মধ্যে বন্য হাতি চলে এসছে, এবং আমাদের একটা খুব ক্রুশিয়াল অ্যাকশন সিন চলছে তখন, এবং এটা শেষ না করে ওখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। এর মধ্যে আবার দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল, এবং আমরা জানি যে এই লোকেশনে এই রাত, মানে এবং রাতের সিন তখন বাজে মনে হয় অলমোস্ট 2টা। হ্যাঁ, এবং ওখানে কিন্তু একটা আসলে যেহেতু চারদিকের অ্যাঙ্গেল ধরে আসলে কাজ হচ্ছে, ভালো একটা চেয়ার নিয়ে বসাও খুব ডিফিকাল্ট, ওখানে সম্ভব না। মানে যে পরিবেশে যেমন তেমনভাবে তো করতে হবে। এবং আমি ওনাকে দেখেছি বিষয়টা যে এত সুন্দরভাবে ওই জায়গায় মিলে মিশে গিয়ে, এবং একবারের জন্য মনে হবে না যে অনেক হয় না একজন উনি বড় পর্দার একজন দামি আর্টিস্ট, এবং একবারের জন্য মনে হবে না উনি কাজটাকে এত ভালোবেসে করেন। একদিক থেকে আপনি কাজ করেছেন অপু বিশ্বাসের সাথে, আরেকদিকে আপনি বুবলির সাথেও কাজ করেছেন একই সময়ে। তো দুজনকে একসাথে কাজ করা এক্সপিরিয়েন্স তো আমরা শুনলাম। তো যেটা আমরা দেখি যে শাকিব খান তো দুজনকে সামাল দিচ্ছেন, দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছেন। আপনি কি দুই নায়িকাকে সামাল দিতে গিয়ে হিমশিম খেয়েছেন কিনা? আমরা সবাই কো-আর্টিস্ট, এবং সবার সাথে সবার আসলে কাজের একটা আলাদা জায়গা তো থাকেই অবশ্যই, এবং সেটা খুব সুন্দরভাবেই আছে। মানে সেটা সুন্দরভাবেই আমরা কাজ করছি, এবং কোনো রকমের আসলে হয় না যে মানে কাজটা যত সুন্দর করে করা যায় সেই বোঝাপড়াটুকু সবার সঙ্গেই, সেই জায়গা থেকে দুজনই ভীষণ আন্তরিক। আমরা দেখেছি গত ঈদে আপনার একটা গান রিলিজ হয়েছিল, কন্যা। মানে ওই গানটা দিয়েই বলা যায় যে ঈদের উৎসবটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। তো শাকিব খানের তখন একটা মুভিও রিলিজ হয়েছিল, সেখান থেকেও আপনার গানের ভিউ বেশি ছিল। এক্সপিরিয়েন্সটা কেমন? ভীষণ ভালো, এবং দর্শক যে আসলে এত সুন্দরভাবে গানটিকে নেবেন প্রত্যাশা ছিল, এবং ওই গানটির জন্য সবাই একদম আজিজ ভাই, ইমরান, কনা, ফারিয়া, আমরা সবাই পুরো টিম আপ হয়ে কাজটা করেছিলাম। এবং এটাও আমার মনে আছে যে যখন আমরা শুটে যাই তখন 102 জ্বর আমার। হ্যাঁ, এবং ফারিয়া আমাকে যে কি সাপোর্ট করেছে সেই সময়টাতে, এবং আমাকে বারবার কানের কাছে বলতে থাকতো, সরল ভাই যখনই শট ডু ইউর বেস্ট, সেন্সলেস হয়ে যাও কোনো ব্যাপার না, কিন্তু শট প্রপার। এবং হয় না যে যখন সবাই এভাবে করে আসলে সাপোর্ট করে, এবং সবাই যখন আসলে একজন আরেকজনের পাশে এভাবে দাঁড়িয়ে থাকে, তখন আশা করাই যায় যে কাজটা আসলে একটা সুন্দর জায়গা নেবে। প্লাস ইমরান, জীবন ভাই, এত সুন্দর কম্পোজিশন, এত সুন্দর লিরিক, যখন আমরা শুনছিলাম। এটার একটা মজার ঘটনা হচ্ছে, যখন গানটা প্রথম আসে ইমরান যখন পাঠায়, তখন আমি একটা সেলুনে ছিলাম, শুটে ছিলাম, একটা লোকাল সেলুনে ঢুকেছিলাম। তো সামহাও ওদেরকে আমি জিজ্ঞেস করলাম, তোমাদের কি স্পিকার কিছু আছে? বললো যে হ্যাঁ। আমি বললাম যে আচ্ছা, আমি একটু গান চালাইতে চাই। তো ওরাও খুব খুশি হয়েই চালালো, এবং ওখানে প্রায় 10-12 জন ছিল। তো যখন গানটা চালালাম সবাই দেখি একসঙ্গে বলছে যে গানটা খুব সুন্দর। তো রিলিজ হবার আগে এটা তখন ফার্স্ট শুনলাম, মানে তখন আমরা পিকচারাইজ কিছুই হয় নাই।
এরপর যখন বের হয়ে আসবো ওখান থেকে তখন দেখলাম ওরা কিন্তু একবারই শুনেছে বড় জোর, দেখলাম সবাই গুনগুন করে গাচ্ছে। তো তখনই মনে হচ্ছিল যে আচ্ছা তার মানে এই গানটা হয়তো সবার মুখে মুখে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভেতর থেকে একটা রিদম আসে গানটা শুনলে, মানে মনে হয় যে একটু গুনগুন করি। তবে এবার আমরা যদিও এবার আসতে পারিনি, তবে সামনে ইনশাআল্লাহ যে ছবি দুটো সেখানেও ওরকমই কিছু গান আছে। ভাই, আপনি এত হাসি খুশি, এত লাইভলি একটা পার্সন, আপনাকে দেখলে মনেই হয় না যে আসলে জীবনে কোনো কষ্ট আছে। মানে আপনাকে একটা পজিটিভ ভাইব একটা চলে আসে আপনার, মানে আসলে কি মনে কোনো কষ্ট নেই? বা এই যে আপনার এই পজিটিভিটি, এটা কিভাবে আসে, এটা কিভাবে মেনটেন করেন? আমি বেসিক্যালি খুব পজিটিভ একজন মানুষ, এবং এটা একেবারে সত্যি যে কারো কষ্ট নাই, কারো দুঃখ নাই, এটা হতেই পারে না, সবার আছে। কিন্তু আমি একটা বিষয়ে খুব স্ট্রংলি বিলিভ করি যে জীবন তো একটাই, এবং হয় না যে, এবং সৃষ্টিকর্তার একটা অনেক বড় দান আমাদের সবার জন্য। এবং জীবনটা আসলে একটা যুদ্ধের মতোই, প্রতিদিনই কখনো ভালো যাবে না, প্রতিদিনই সব কিছু নিজের মনের মতো ঘটবে না। শারীরিক অসুস্থতা, মানসিক অশান্তি এসব থাকবেই, এবং এটা এক একজনেরটা এক এক রকম। তো আমি ধরেই নেই যে আসলে যা হবে হবে, যে জিনিসটা নিয়ে ভাবনার দরকার ভাবি, এবং ভেবে অনেক সময় দেখা যায় অনেক কিছুর সলিউশন করা যায় না, তখন আমি ওটাকে আসলে লেট ইট বি করে দিই। একটা সুন্দর ঘুম দিয়ে উঠে যাই, উঠে যাওয়ার পর আমি চিন্তা করি ওই বিষয়টাকে নিয়ে না ভাবতে, মুভ অন। এত বছরের ক্যারিয়ার, আপনি সেই 2000 সাল থেকে বলা যায় আপনি শুরু করেছেন হোস্টিং এর মাধ্যমে, তাই না? তারপর থেকে আজ পর্যন্ত মানে অনেক নাটক, সিনেমায় আপনি অ্যাক্টিং করেছেন। আপনার এখন পর্যন্ত সবচাইতে ভালো লাগার ক্যারেক্টার কোনটা ছিল, চরিত্র কোনটা ছিল? ওভাবে স্পেসিফিক বলতে পারবো না, কিন্তু এটা সত্যি অনেক সংখ্যক কাজ করা হয়েছে, এবং আমি লোভী ভীষণ। আমি বিভিন্ন রকমের চরিত্রে আসলে নিজেকে দেখতে পছন্দ করি, এবং এমন আরও অনেক চরিত্র আছে যে চরিত্রগুলো আসলে করবার জন্য আমি আসলে একদম এখনও মুখিয়ে আছি। আর যেগুলো করা হয়েছে সব কাজ ভালো বলবো না, সব কাজ মন্দও বলবো না, সব কাজ এভারেজও বলবো না, কিন্তু আমি আসলে পছন্দ হয়েছে বলেই করেছি। এমনও না যে একটা কাজ পছন্দ হয়নি আমি তারপরও করে গেছি, ইটস নট দ্যাট। কোন ডিরেক্টর হয়তো পছন্দের ছিল, কোনো গল্প পছন্দের ছিল, কিংবা টিমটা পছন্দের ছিল, কিংবা কো আর্টিস্ট ওর হয়তো পছন্দের প্রোডাকশন, সেই জন্য কাজ করেছি, এরকম অনেক সংখ্যক আছে। তবে কিছু কিছু আছে, যেমন ভালোবাসি তাই একটা নাটক করেছিলাম অনেক আগে, এটা ছিল শিহাব শাহিন ভাই। তো ওই কাজটা আমার খুব পছন্দের, এবং এখনো দেখা যায় যে ওটার একটা দৃশ্য আছে, পাতা ওঠানোর দৃশ্য, এবং সেটা এখনো দেখি লাইভ, এখনো দর্শক পছন্দ করেন বলেন। আমরাও তো দেখেছি যে আমি যখন আগে টিভি খুলতাম তখন দেখতাম যে সজল ভাইয়ের নাটক চলছে, হয়তোবা ধারাবাহিক, হয়তোবা প্যাকেজ, যে কোনো জায়গায় দেখতাম যে আপনি আছেন, বিজ্ঞাপনে আপনি, নাটকে আপনি, ধারাবাহিকে আপনি, সব জায়গায় আপনি। তো হঠাৎ করে মনে হয় না কাজের মাত্রাটা একটু কমিয়ে দিয়েছেন? দরকার ছিল, এবং সেটাও ইচ্ছাকৃত, সুচিন্তিত। মানে একটা সার্টেন টাইম পর্যন্ত যখন নাটকে কাজ করছিলাম, নাটক থেকেই আসলে আমার পরিচিতি আমি বলবো। যদি 5 জন মানুষ ভালোবাসেন, পছন্দ করেন, দোয়া করেন, সেটার কারণটা অবশ্যই নাটক। কিন্তু একটা সার্টেন টাইমের পরে এসে আমার মনে হয়েছিল যে অনেক আলহামদুলিল্লাহ আসলে মানুষদের ভালোবাসার জায়গা, তাদের পছন্দের জায়গাটা আসলে পেয়েছি, এখনো পাচ্ছি। কিন্তু ওর পরে কি, এবং আমাদের সবারই আসলে কাজের কিন্তু এক রকমের একটা চাহিদা থাকে। আমরা সবাই চাই যে কাজগুলো করেছি সেই কাজের মতো না, অন্য কোনো কাজ করি, আর একটু বেটার কিছু করি। যেটা করে ফেলেছি সেটা আসলে বারবার করলে দর্শক বিরক্ত ছাড়া কিছু হবে না, বোর হয়ে যায়। তো সেই সময়টাতে যেটা দরকার ছিল ততটুকুই করেছি। একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আই নিড এ ব্রেক। আমি কিন্তু মাঝখানে প্রায় 1.5 বছর কাজও করিনি, একদম অফ করেছিলাম। তারপর যখন চিন্তা করি যে আসলে চলচ্চিত্র, OTT এই জায়গাগুলোতে কাজ করব, এবং একটু অন্যরকম চরিত্র, অন্যরকম গল্পে কাজ করব, তো সেই জার্নিটাও শুরু করি, এবং আলহামদুলিল্লাহ যে এখন যেমন আবারও করছি, কিন্তু খুব সংখ্যক না, পছন্দের কাজগুলো করবার চেষ্টা করছি। এখন কি মুভির দিকে বেশি মুভ করার ইচ্ছে নাকি? নাটক করা হচ্ছে খুবই কম, বলা যায় হচ্ছে না, মুভি করা হচ্ছে। হ্যাঁ, ইটস ট্রু।
মুভিটাই কি ভালো লাগছে? মানে এখন কি দর্শক আপনাকে বেশি নাটকে দেখতে পাবে নাকি মুভিতে দেখতে পাবে? মুভিতে ইনশাল্লাহ। ও ওয়াও, তার মানে আমরা যেই সজল ভাইকে এতদিন নাটকে দেখেছি ছোট পর্দায়, এখন বিগ স্ক্রিনে দেখবো, সে সজল ছোট নাচবে। ছিল, সজল এখন খুব বড় পর্দায়। না, ওটাও বড় পর্দা ডেফিনেটলি। আর ড্রিম ক্যারেক্টার কোনটা এখনো যেটা করতে চাচ্ছেন যে এখনো প্রচুর পাননি? প্রচুর প্রচুর, মানে এটা বললে আমি কনফিউজড হয়ে যাবো। আমার এত রকমের পছন্দের চরিত্র। আমার যেমন রণবীর কাপুরের অ্যাক্টিং খুব পছন্দ হয়। আচ্ছা। ওনার একটা মুভি আছে বরফি, আমার ভীষণ পছন্দ। আমারও ভীষণ পছন্দ। সাদমা একটা ছবি আছে, সেটা ভীষণ পছন্দের ছিল। ব্ল্যাক ছবিটা খুব পছন্দের। ফরেস্ট গাম পছন্দের। টম হ্যাঙ্কস খুব পছন্দের অ্যাক্টর। এরকম প্রচুর। লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রচুর ছবি আমার খুব পছন্দের। অভিনয়ের জায়গাগুলো থাকে আর কি এইসব এই ধরনের মুভিগুলোতে। তার মানে ভাইয়া চাচ্ছেন অনেক মুভি মানে অ্যাক্টিং করতে, নিজের যে প্রতিভাগুলো আছে সেগুলো বিকশিত করার সব জন্য মিলিয়ে, মানে চাচ্ছেন। একটা ছবি তো শুধু অভিনয় নির্ভর হলে হবে না, সব মিলিয়ে। কারণ দর্শকরা যেন এসে বোর না হন, ওটার মেকিং থেকে শুরু করে প্রজেকশনস যেন এমন হয় যাতে করে সেটা একটা জায়গাও খুঁজে পায়, সব মিলিয়ে। এবং ভালো গানের ছবি। ভাইয়াকে আমি একটা কোয়েশ্চেন করব এখন, মানে আমি জানি না ভাইয়া আপনি অ্যান্সার দিবেন কিনা, বাট আমি এটা অ্যান্সারটা আপনার কাছে চাইবো। সেটা হচ্ছে, আপনার জন্য তো অনেক মেয়ে পাগল, ইনক্লুডিং মি। আপনি কার জন্য পাগল এটা আমরা শুনবো, বাট তার আগে একটা ব্রেক নিয়ে আসবো। দর্শক, এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, তবে বিরতির পর আবার ফিরে আসবো আমার পছন্দের শিল্পী সজল নূরকে নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। দর্শক, বিরতির পর ফিরে এলাম কালের ঈদ আড্ডায়। সাথে আছে আমি শালিন এবং আমার সাথে আছে আমাদের সবার পছন্দের অভিনেতা সজল নূর। ভাইয়া, যে কোশ্চেনটা করেছিলাম, ভাইয়া কোন মেয়ের জন্য পাগল? একটু বললে কি হয় ভাইয়া? একদম মানে পুরো মুখে একেবারে স্কচটেপ মেরে দাও, ভাইয়া বলবেই না। পরবর্তী প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আমরা পরে বের করে নেব, সমস্যা নেই ভাইয়া। এখন আমরা একটা ছোট্ট র্যাপিড ফায়ার খেলবো। মানে এটা র্যাপিড ফায়ারও না, আমি কিছু ক্যারেক্টারের নাম বলবো, আপনার পরিচিত আপনার সহশিল্পীদের নামই আমি বলবো। যেহেতু এখন নতুন একটা মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে, নতুন সরকার এসেছে, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই ক্যারেক্টার যাদের নাম আমি বলবো তারা কোন মন্ত্রণালয়ের কোন মন্ত্রী হলে আপনার চোখে মনে হতো যে না, সে ইজ পারফেক্ট বা হি ইজ পারফেক্ট? এটা তো খুব ডিফিকাল্ট। না, মোটেও ডিফিকাল্ট না, আপনি খুব সব ডিফিকাল্ট পারবেন। জিনিস হবে। আচ্ছা, আমি মানে আমাদের পারফর্মারদের মধ্য থেকে তারা আসলে বিভিন্ন পরিষদে বসে কে কোন জায়গাটা ভালো নিতে পারতেন। হ্যাঁ, আচ্ছা, ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। আমি জানি না প্রপার হবে কিনা, কারণ আমি খুব বেশি রাজনীতি বুঝি না। আমি খুব বেশি দেশীয় অবকাঠামোগত জায়গা থেকে বিভিন্ন অংশে বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়ে খুব বেশি দূরদর্শিতা আমার নাই। শুরুতেই আছে সারিকা, যেটাতে সবচেয়ে দায়িত্ব কম হবে। এমনিতে ইন পার্সন সে আসলে অনেক দায়িত্ববান মানুষ, কিন্তু খুব বেশি জীবন কিংবা অনেক কিছু নিয়ে সে ভাবে কম। সহজ হতে পারে কোনটা? সংস্কৃতি। ওকে, শখ। বহু সংস্কৃতি, সবাই ওদিকেই চলে যাবে। কারণ সংস্কৃতির সাথেই তো জড়িত ওরা। আচ্ছা, পূর্ণিমা। যথেষ্ট বুদ্ধিমান একজন মানুষ। অর্থ মন্ত্রণালয়। ওকে, মানে পূর্ণিমা আপু কি অনেক বেশি ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো ডিল করতে পারে? হ্যাঁ, ভালো, এবং যা বলে খুব কাটা পরিষ্কার, ভালো ডিল করে। হ্যাঁ। আচ্ছা, মাহফুজ আহমেদ। মাহফুজ ভাই বিচক্ষণ একজন মানুষ, এবং আমরা নিজেরাও যখন এসেছি অভিনয় কিভাবে করলে ভালো ক্যামেরার সামনে, অনেক কিছু ওনার কাছ থেকে শেখানো। অনেক খুঁটিনাটি বিষয় জানেন, এবং উনি যখন যে জিনিসটা করেন খুব বুঝে করেন। উনি পররাষ্ট্র মন্ত্রণালয়। ও ওয়াও, চঞ্চল চৌধুরী। ভালো মানুষ ভীষণ, এবং সেই সাথে বিচক্ষণ, যথেষ্ট বিচক্ষণ। মন্ত্রণালয় আর কি কি আছে? একই মন্ত্রণালয় তো দেওয়া যাবে না। দিয়ে ফেলেছেন। হ্যাঁ, এখন একই মন্ত্রণালয়ে যখন দেওয়া যাবে না, আর কোথায় দেওয়া যেতে পারে? স্বরাষ্ট্র। স্বরাষ্ট্র। ওকে, ঠিক আছে। মোনালিসা। যোদ্ধা, কিন্তু সে একজন ফাইটার। ফাইটারকে আসলে এমন একটা জায়গায় দিতে তাহলে হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দিয়ে দেন। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা হতে পারে। নুসরাত ফারিয়া। সেও ফাইটার, এবং আমি এটা খুব ভালো করে আগেও খেয়াল করেছি, এবারও খেয়াল করে দেখলাম, ও কখনোই ভেঙে পড়ে না। ও একদম ওর লাস্ট ব্রেথ পর্যন্ত ফাইট করে।
উইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটিং। যোদ্ধা প্লাস খুব ভালো বক্তা, খুব সুন্দরভাবে সব কিছুকে এক্সপ্লেইন করতে পারে। আমাদের এখানে কমিউনিকেশনস এর আর কোন কোন জায়গা আছে? হ্যাঁ, আপনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দিতে পারেন। হ্যাঁ, ওকে, একদম। তাহলে আপাতত আর যদি আমি বলি যে সজল ভাই আপনি কোথায় যেতে চান, তাহলে সেটা বলেন তো। সেটা বলবো তারপরে। আমি কোথাও যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই। আচ্ছা, তার মানে রাজনীতিতে যাবার কোনো ইচ্ছে টিচ্ছে নাই? একদম না। ওকে ভাই, তাহলে আমরা একটু কিছু ছবি দেখি আপনার এখান থেকে, আমরা দেখে পরে ছবির ব্যাকগ্রাউন্ড গুলো আপনার কাছ থেকে শুনে নিব। ওকে, ঠিক আছে। প্রথম ছবি, কার সাথে ফোনে কথা বলছেন ভাই একেবারে রাস্তায় শুয়ে শুয়ে? এই যে বললেন না আমাকে কিন্তু যে কোন মেয়ে আপনার ক্রাশ, দেশের বাইরে ছিল, বুঝতে পারছি। এবং আমরা শুটিং এ গেছিলাম রাঙামাটি, এবং বিষয়টা আসলে টাইম হেরফেরের কারণে তখন আসলে বেশ লং ব্যাক, ইটস আই গেস ইটস ইন 2016, এবং রাঙামাটিতে নেটওয়ার্ক পাওয়া যায় না, এরকম একটা জায়গা ছিল যেখানে আসলে একটু উপরে উঠলে পরে ইয়েটা পাওয়া যায় না, সরি এটা বান্দরবান। আচ্ছা। তারপরে ওখানে আসলে এটা শুয়েই ছবি, মানে কেউ একজন ক্লিক করে ফেলছিল। কার সাথে কথা বলছিলেন সেটা কি মনে আছে? সেটা যা মনে থাকলেও বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে, নেক্সট আমরা দেখি। একটু আগে আমি পলিটিক্সের কথা বলছিলাম, এটা কি কোনো রাজনৈতিক প্রচারণা? এটা একটা ওটিটির কাজ, মাসুদ হাসান উজ্জ্বল এবং শহীদুল নবী। এটা হচ্ছে পাফ ড্যাডি। ওটা আন্ডারওয়ার্ল্ডের এবং পলিটিক্যাল জায়গা নিয়ে আসলে একটা গল্প ছিল, এবং সুলতান চরিত্রটার নাম। এবং আমরা মনে হয় এটা গুলশানের একটা ওপেন এন্ড রাস্তাতেই ক্যাম্পেইন করছিলাম, যে নাসির ভাইও আছে ওখানে, এবং পাফ ড্যাডি নাম। এবং হয় না যে কাজটা খুবই এন্টারটেইনিং ছিল, এবং এটা করার সময় আমি বলতাম এটা যে মানে খুব ফান করে করে কাজ করা হতো। কারণ কি ডন ছিলেন? ডন ছিলাম। ওকে, আচ্ছা, নেক্সট আমরা একটু দেখি। এটা কি মানে খেতে কাজ করছেন, একটা তুলছেন, কি তুলছিলেন ভাইয়া? এটা হচ্ছে এটা মনে হয় ঠাকুরগাঁও। এবং একটা মজার জিনিস বলি, আসলে যে জায়গাটাতে কাজ করি আমরা, এই কাজ করার সুবাদে মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এবং আমি কিন্তু খুব ট্রাভেল পছন্দ করি, ঘোরাঘুরি পছন্দ করি। এটা হচ্ছে আরেকটা ছবির কাজ ছিল সেই সব দিন, রিদি হকের। আমরা গিয়েছিলাম মনে হয় ঠাকুরগাঁও, এবং ঠাকুরগাঁও যে কি ভীষণ সুন্দর সেটা না গেলে কখনো বুঝতাম না। এবং আমার একটা মনে আছে যে সকালবেলা ফেরদৌস ভাই ছিলেন ওখানে, ফেরদৌস ভাই কল দিলেন যে এরকম কি যেন বলে, একদম চাষের যে জমিটা যেখানে আমরা ছিলাম ঠিক তার পাশে অনেক চাষাবাদের জমি। তো উনি তখন বলছিলেন যে এরকম বলে যে এই সকাল সকাল যদি সবজি খেতে চাস কিংবা সবজি দেখতে চাস তাহলে চলে আয়। কি তুলছিলেন এটা? আই গেস আলু। ও, মাটির নিচে। হ্যাঁ, আলু, কিংবা আলু, হ্যাঁ আলুই হবে। প্রচুর আলু তোলা হয়েছিল ওখান থেকে। মাটির নিচে না হলে আমি বলতাম যে পটল তুলছিলেন কিনা গাছে ঝুলে থাকলে। আচ্ছা, আমরা পরবর্তী ছবিতে যাই। বাহ, এটা আমার খুব পছন্দের একটা ফেস্টিভ্যাল, এটা সাকরাইন। হ্যাঁ, এবং আমি প্রতি বছরই এই জায়গাটাতে যাই এবং কখনো মিস করি না, আমি চেষ্টা করি যেতে। এটা মনে 14 জানুয়ারিতে হয়, 14 জানুয়ারি আর 15 জানুয়ারি। এবং পুরান ঢাকায় বড় হওয়া মানুষ তো ঘুড়ি নাটা এগুলোর সাথে একটা আলাদা সম্পর্ক আছে। হ্যাঁ, এই ফেস্টিভ গুলো না অনেক ভালো, ভীষণ ভালো লাগে। মানে সবাই গ্যাদার হয়, একটা আড্ডা, রাতে খাওয়া দাওয়া, খুবই একটা মজার মানে একটা ফেস্টিভ এটা। এখানে কি কোনো মজার ঘটনা ঘটেছে কিনা? প্রচুর অনেক দুর্ঘটনাও আছে। যেমন ওখানে আসলে মানে আমার নাই, যেমন ওখানে যেটা হয় যে মানে এক ছাদ থেকে আরেক ছাদে পর্যন্ত যে সিঁড়ি দিয়ে, কারণ মোটামুটি 7-8 তলার উপরে এক একটা জায়গার অ্যারেঞ্জমেন্ট। তো এমন হয় যে যারা আসলে রেগুলার যাতায়াত করেন তারা কিন্তু একটা ছাদ থেকে আরেকটা ছাদে লাফিয়ে চলে যান, এরকম হয়। তো মানে সেটা আমার সামনে ঘটেনি, কিন্তু এটা হচ্ছে মনে হয় কি 4-5 বছর আগে একবার যেই ছাদে আমরা এই প্রোগ্রামটা হয়েছিল, ওই ছাদ থেকেই মানে না সরি ওই দিনই মনে হয় সকালবেলায় একজন পড়ে যায় ছাদ থেকে। হ্যাঁ, মানে এই ছাদ থেকে ওদিকে যাওয়ার সময় মানে পড়ে যায়। তো লাকিলি মানে হি সারভাইভড, বাট খুব ড্যামেজ হয় ওনার। স্বাভাবিক। তো এটা রিস্কি, ওই জন্য সবার আসলে খুব সাবধানে, যদিও যারা অ্যারেঞ্জ করে তারা খুব সাবধানেই থাকে, কিন্তু যারা আসলে একদমই ওই জায়গার মানুষ তারা আসলে হয়তো ওভাবেই চলাচল করেন। এক ছাদ থেকে এক ছাদে হয়তো নিজেরা এমনি চলে যান।
যেহেতু পুরান ঢাকার মানুষ আপনি, মাঞ্জা মেরে কখনো বের হওয়া হয়েছে কিনা? একদম মাঞ্জা তো এই যে ঘুড্ডিনাটাইতে তো মাঞ্জা মারা হয়, আর মাঞ্জা যেটা সেটা তো ছোটবেলায় ছিল। আরে বাপরে, মানে কে কার চাইতে কোনো একটা প্রোগ্রাম হলেই হলো ভাই মাঞ্জা মেরে তারপর যাই। আচ্ছা, আমরা নেক্সট এতে যাই। এটা কি কোনো নাইট ক্লাবে? না, এটা সাকরাইন। এটাও সাকরাইন ছিল? সাকরাইন, এবং সাকরাইনটা হচ্ছে সন্ধ্যার পরে। তখনই তো ডিজে পার্টি টার্টি হয়, খুব সুন্দর গান টান, তারপর হচ্ছে অনেক পটকা ফোটানো হয়, খুব ভালো লাগে দেখতে। পেট্রোল ফায়ারিং হয়। দেখেছি। আচ্ছা, পরের ছবিটাতে আমরা যাই। এটা খুব সুন্দর। এটা কি হাতে আর্ট করা না, পেন্সিল স্কেচ করা? হ্যাঁ, এটা জিন 1 এর সময়, এটা পূজা। আচ্ছা আচ্ছা। এবং আমরা মনে হয় একটা মানে ফটো শুট করেছিলাম। তো এরকম খুব মজার, মানে যারা ভালোবাসেন পছন্দ করেন তারা আসলে এত সুন্দর করে এভাবে নিখুঁত আর্ট বলা যায়। ওটা ফ্যান দিয়েছে কোনো? ফ্যান পাঠিয়েছেন, এবং আচ্ছা। ফ্যান মেড পোস্টারের মতো করে উনি মনে করেছিলেন জিনিসটা। আচ্ছা, এটা কি কোনো মেয়ে ফ্যান ছিল নাকি ছেলে ফ্যান ছিল? এটা এখন না বুঝে বললে তো পরে দেখা গেল সে আবার মাইন্ড করবে যে আমার ঠিক এটা মনে নাই, ঠিক মনে নাই। কিন্তু আচ্ছা। এমন অনেকে আছেন যারা আসলে করেন, মেয়েরাও করেন ছেলেরাও করেন। কেমন লাগে এরকম ফ্যানদের কাছ থেকে এরকম এক্সেপশনাল বা এই ভালোবাসাগুলো পেতে? এটা তো মানে আমার কাছে মনে হয় একটা ভীষণ বড় প্রাপ্তি। মানে আমরা হয় না যে সচরাচর পরিবারের মানুষ কিংবা কাছের মানুষদের কাছ থেকে তো আসলে ভালোবাসা আদরটুকু পেয়ে থাকি, কিন্তু যাদের সাথে আপনার চেনা জানা নাই কিন্তু তারা আপনাকে পছন্দ করেন, ভালোবাসেন, এবং আপনার জন্য যেটাই হয় তার মতো করে, এবং এটা তো অনেক বড় গিফট, তাই না? এটা তো আসলে বিশাল পাওয়া, আলহামদুলিল্লাহ। পরবর্তী ছবিও চলে এসেছে, এটা বোধহয় কোথাও কোনো স্কুলে নাকি? স্কুলে, হ্যাঁ। এটা মনে হয় কুমিল্লার কোন একটা স্কুলে, এবং সেটাও ফিল্মের প্রমোশনের জন্য যাওয়া। আচ্ছা, আপনার ছোট ছোট ফ্যানরা সবাই? হ্যাঁ, এবং ওদিন যেটা হয়েছিল, আমরা সকালবেলা আগের দিন অনেক দেরি হয়ে যায়, তো পৌঁছাতে দেরি হয়, কিন্তু বাচ্চাগুলো সবাই ছিল, ওয়েট করেছিল। কিন্তু থ্যাঙ্কস টু অল দেম। এই যে আমাদের আরেকটা ছবি, পুরো লুঙ্গি পরা, বাসায় কি লুঙ্গি টুঙ্গি পরা হয় এরকম? একদম পড়া হয় না, এটা বললে মিথ্যা বলা হয়। হ্যাঁ, হয় কিন্তু রেগুলার না, ওরকম ভাবে না। কিন্তু এটাও একটা চরিত্রের কাজ ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই, কিন্তু কোন একটা চরিত্রের কাজ ছিল, গামছা লুঙ্গি, এবং লুঙ্গিটা নতুন, একদম বোঝা যাচ্ছে, কারণ ওই অন্য পুরাতন লুঙ্গিগুলো দেখলে বোঝা যায় একদম। তার মানে ওই যে পয়সাওয়ালা গ্রামের কোন একটা চরিত্র ছিল, একদম পশ গ্রামের লোক। ও তিনজনে আমার ভীষণ পছন্দের ক্যারেক্টার। এই যে মাঝখানের মানুষটা ফারুক ভাই, এই মানুষের সাথে শুটিং মানে সাব্বির ভাই তো অবশ্যই, কিন্তু ফারুক ভাই হচ্ছে এমন একজন, এমনিতে আমার ক্যাম্পাসের, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, উনি সিনিয়র, বেস্ট সিনিয়র, কিন্তু আমার সাথে আসলে র্যাপ আপটা এত ভালো, এমনও হয় যে কখনো ইচ্ছা হলো ওনাকে আমি ফোন করে বলি, হয়তো সেটা অনেকদিন শুটিং হয়তো ওনার সাথে নাই, দেখা হয় নাই, আমি ফোন করে বলি যে এরকম ফারুক ভাই খুব দেখতে ইচ্ছে করতেছে আপনাকে, কি করব? তারপর বলে যে কি ওকে আছিস, তো এখন এই জায়গায়, এই বলে আয় বাসার সামনে আয়, আড্ডা দিই, একটু গল্প টল্প করি, দেখা হয়ে যাবে, এরকম। অনেক মজার মানুষ। এটা আঙ্কেল আন্টি সাথে আপনি, খুব সুন্দর। এটা কি কোনো ঈদের ছবি ছিল? মোস্ট প্রবাবলি। এই যে আমি বলি না যে আর যাই হোক না কেন, যেটাই আসলে দেখা যায় আমি কিনে নিয়ে যাই, ওটাই ওনারা একদম প্রথমবার পরেন। এবং আমার আব্বা কিন্তু খুব ক্যামেরা শাই, স্টিল। হ্যাঁ, আঙ্কেলকে দেখলেই বোঝা যাচ্ছিল যে একদমই ক্যামেরা পছন্দ করেন না। ক্যামেরা শাই, পছন্দ করেন না। এটা ভাইয়ার দুর্বার লুকটা কিভাবে ক্রিয়েট করা হলো? চুল কি বড় করেছিলেন? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছিল এটা, মানে এই লুকটা ক্রিয়েট করতেই প্রায় অলমোস্ট আমাদের দিনের প্রায় 2-3 ঘন্টা যেত, এবং দাড়ি থেকে শুরু করে সবকিছু আসলে অনেক দিনের প্রিপারেশন। তারপর চুলটা কাটতে কি কষ্ট লেগেছিল যে এত বড় চুল কেটে ফেলবো? ওটা না, কিন্তু আসলে চরিত্রের জন্য, যেমন এটার জন্য আমাকে আবার 8 কেজি ওয়েটও প্লাস করতে হয়েছে। ও আচ্ছা, এটা তো একটা রহস্যজনক ছবি ভাইয়া। থাকুক রহস্য। না ভাইয়া, সব রহস্য রাখলে হবে না ভাইয়া, কিছু একটা তো বলতে হবে ভাই, একটু বলেন। দর্শকদের জন্য ছিল তো, দর্শকটা পরে না, আমাকে কিছু বলেন, দর্শক জানিয়ে দিবে। একটু হিন্দান। অভিনেত্রী। আচ্ছা, এটা কোথায়, কবেকার? অত বলা যাবে না, অভিনেত্রী। আচ্ছা ঠিক আছে, একটু রহস্য আমরাও রেখে দিই, না নিজেরাও রাখি, দর্শকদের জন্যও রেখে দিই। ভাই আমরা নেক্সটে চলে যাই একটু। যেই পূজা, আমি বলবো যে পূজা চেরি, ওনার সাথে আপনি ছোটবেলায় যখন উনি চাইল্ড আর্টিস্ট ছিল তখনও আপনি ওনাকে চাইল্ড আর্টিস্ট হিসেবেই পেয়েছিলেন,
তারপর এখন নায়িকা হিসেবে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ভীষণ ভালো এবং ট্রান্সফর্ম। যখন ওর সাথে চাইল্ড আর্টিস্ট হিসেবে ওটা কাজ করেছে তখন ও খুব ছোট ছিল সেটা না, বোনের চরিত্র করেছিল এরকম, নায়িকার বোনের চরিত্র। কিন্তু তখনও যেমন সে আসলে খুবই স্পার্কিং এবং পরবর্তী সময়েও দেখলাম ভীষণ স্পার্কিং এবং একটা অনেক বড় ডিফারেন্স। এবং ও এমনভাবে অভিনয়টা করে, এত সুন্দরভাবে ধরে করে যে সামনের বান্দাকে ওর সাথে ওই সিনটাতে অত সুন্দর করে আসলে অভিনয়টা করতে সে বাধ্য করে ফেলে। ছবিটা দেখলে বোঝা যায়। হ্যাঁ, একদম অনেক পরিশ্রমী। ভাইয়া আড্ডা তো একদম জমে উঠেছে, বাট একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমি আবার আড্ডায় ফিরবো। দর্শক, কালের ঈদ আড্ডায় আপনাদের সাথে আছে আমি শালীন, বাট এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এক্ষুনি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি কালের ঈদ আড্ডায়। আপনাদের সাথে আছে আমি শালীন এবং আমার সাথে আছে সবার পছন্দের অভিনেতা সজল নূর। ভাইয়া, এখন একটা ছোট্ট গেমস খেলবো, এটা আপনার জন্য খুবই ইজি। সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন বলের উপর মধ্যে কিছু চিরকুট আছে, আপনি এখান থেকে একটা একটা করে চিরকুট উঠাবেন, যে ডায়লগগুলো দেয়া আছে ভেতরে সেই ডায়লগগুলো আপনি আমাকে বলে শোনাবেন। বিসমিল্লাহ। সবগুলো? হ্যাঁ, সবগুলো, খুব বেশি নেই, আপনি বলতে পারেন। ভাই, এটা আমার পছন্দের গেম। কার লেখা এটা? কার লেখা? এটা আমাদের সিক্রেট ভাইয়া, এতক্ষণ আপনি অনেক সিক্রেট রেখেছেন। এটা কি রোমান্টিক ভাবে বলতে হবে? হ্যাঁ, আমাকে বলে রোমান্টিক ভাবে বলতে হবে। শুরুটা একটু রাগ করে বলি, কারণ সংলাপটা যেমন লেখা আছে তাতে করে রাগ করে বলা যায় না, কিন্তু চেষ্টা করে রাগ করে বলা যায় কিনা। হ্যাঁ, আপনি আপনার মতো করে বলেন। আমার স্বপ্ন খুব বড় না, শুধু চাই সেই স্বপ্নে তুমি থাকো। ওয়াও, আই উইশ আমাকে কেউ এরকম একটু বলতো। এটা কি রোমান্টিক হলো? নেক্সট। খুবই সুন্দর ভাইয়া, খুবই সুন্দর। এই এলাকায় দুইটা জিনিস খুবই বিখ্যাত, একটা আমার নাম, আরেকটা আমার রাগ। জোস। নেক্সট। কিন্তু সব তো রোমান্টিক আসতেছে না। আচ্ছা, এই, আমার সঙ্গে চালাকি, এই খেলা আমি অনেক পুরান খেলোয়াড়, দেখতে খুব শান্ত কিন্তু ভিতর থেকে ঝড়। রোমান্টিক? হ্যাঁ, রোমান্টিকটা আমাকে ডেডিকেট করে দেন না ভাইয়া। তোমার জন্য আমি সবকিছু করতে পারি শালীন, একদম সবকিছু, কিন্তু শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে ওঠা ছাড়া। জোস ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এরপর আমি যে জিনিসটা না জানলেই নয়, সেটা হচ্ছে ভাই, আপনাকে ছোটবেলায় যেমনটা দেখেছিলাম আপনি এখনো ঠিক সেরকমই আছেন। মানে আপনার কি বয়স বাড়ছে না নাকি বাড়বে না? না বাড়াই তো ভালো। হ্যাঁ, কিন্তু প্রথমত না এর পেছনে বাড়াই রহস্য কি? এটার পিছনে আমার কাছে মনে হয় সবচেয়ে খুব বড় বিষয় হচ্ছে মানুষের দোয়া। ফ্যাক্ট, আমার কাছে এটা মনে হয় দোয়া ইজ দি বেস্ট গিফট। এটার উপরে কিছু হয় না। এবং আমি আমার আশপাশে এবং চারদিকেই যে জায়গায় কাজ করি সেই পরিমণ্ডলের সবার মধ্যে আসলে আমার জন্য সেই পজিটিভনেসটা দেখি, এটা সবচেয়ে বড় বিষয়। আর বাকি কিছু জিনিস তো থাকে যেটা যত্নার্থীর, সেটা তো থাকেই, যেহেতু আমি একটু মামাস বয়, এখনো আম্মার তত্ত্বাবধানে চলি, তো সব মিলে আসলে একরকমের জীবন। ভবিষ্যৎ পরিকল্পনা একটু জানবো, মানে ভবিষ্যতে কি চাচ্ছেন? খুব চাওয়ার কিছু নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে সবাই মিলে যেন ঠিকঠাক জীবনযাপন করতে পারি, সুখ শান্তি এবং সুস্থতার মধ্যে দিয়ে যেন জীবনটা কাটে। মানে এমন যেন কারো জীবন না হয় যে সে অসুস্থ হয়ে পড়লো এবং নিজের মতো করে কিছু করতে পারছে না, সেটা যেন না হয়। ভাই, লাস্টলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ঈদ উপলক্ষে যদি কিছু বলেন। একদম। দর্শক, ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। অনেক ভালো থাকবেন। ঈদের দিনটি শুধু নয়, ঈদের দিনের পরের দিনগুলো এবং পুরো বছরব্যাপী আনন্দে, সুস্থতায় এবং সুন্দরভাবে আপনাদের বছরটি কেটে যাক। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঈদের সময় আমাদের এখানে এসে আমাদের মঞ্চকে আরো আলোকিত করার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, ভীষণ ভালো লেগেছে। তবে আমার মনে হচ্ছে পিছন থেকে কিছু কিছু কথা শিখিয়ে দেওয়া হচ্ছে, না হলে আরো বেশি ভালো হতো। কিন্তু সেগুলো অ্যান্সার কিন্তু পাইনি, ওটা আমি শুনে নিব। ওটা ওরকমই, আমি তো বললামই, সব প্রশ্নের উত্তর আমি আসলে দিতে চাই। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, ঈদ মোবারক।
থ্যাংক ইউ, ঈদ মোবারক তোমাকে। দর্শক, না চাইলেও আজ বিদায় নিতে হচ্ছে, তবে ঈদের এই আনন্দঘন পরিবেশে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো প্রিয় মুখের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন কালের কণ্ঠ। সবাইকে ঈদ মোবারক।